নমস্কার, 49C থ্রিলার ক্লাবের আজকের আড্ডায় আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন লেখক হেমন্ত কুমার রায়ের লেখা বজ্রভৈরবের মন্ত্র গল্প অবলম্বনে সরীসৃপ। লেখক হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। লেখকের জন্মস্থান কলকাতায়। তিনি কিশোরদের রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার সৃষ্ট দুঃসাহসিক জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমন্ত বাংলা সাহিত্যের বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। আজকের গল্পটি জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক চরিত্রের অবলম্বনে নির্মিত। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রহস্য রোমাঞ্চ গল্প সরীসৃপ। সন্ধ্যা উতরে গেছে। সুন্দরবাবু টেবিলের ধারে বসে একখানা চিঠি লিখছিলেন। হঠাৎ দরজা খোলার শব্দে পিছন দিকে ফিরে তাকালেন। জয়ন্ত ঘরের ভিতরে ঢুকে বলল, কি বলেন সুন্দরবাবু? আমাকে দেখে আপনি নিশ্চয়ই খুব আশ্চর্য হয়েছেন। সুন্দরবাবু তখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন, মুখে তার চরম বিস্ময়ের চিহ্ন। তিনি বললেন, জয়ন্ত, তুমি কলকাতায় ফিরে এসেছো? আমি তো জানতাম তুমি এখন ওই শ্যাম দেশেই আছো। জয়ন্ত কোনো জবাব না দিয়ে আগে সুইচ টিপে ঘরের আলোটা দিল নিভিয়ে। তারপর রাস্তার দিকে জানালার কাছে গিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি যেন দেখতে লাগলো। মিনিট চারেক সেইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে সে আবার ফিরে এসে আলো জ্বেলে দিয়ে বলল, যাক, চুয়াংয়ের চরকে তাহলে ফাঁকি দিতে পেরেছি। সুন্দরবাবু অধিকতর বিস্ময়ে বললেন, কেই বা চুয়াং আর কেই বা তার চর? ব্যাপার কি জয়ন্ত? জয়ন্ত ফিরে এসে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বলল, চুয়াং হচ্ছে এক চিনেম্যানের নাম। একাধারে যে হচ্ছে জাদুকর আর দস্যু দলের সর্দার। বিচিত্র তার ক্ষমতা, সারা পৃথিবী পড়ে আছে যেন তার নখদর্পণে। ইউরোপ আমেরিকাতেও মাঝে মাঝে গিয়ে রসাতল কাণ্ড বাঁধিয়ে সেই কিনেছে ভয়াবহ নাম। চুপি চুপি আপনাদের কারোকে কোনো কথা না জানিয়ে তারই সন্ধানে আমি গিয়েছিলুম শ্যাম দেশে। কারণ আমি জানতুম সে শ্যাম দেশেই আছে। হ্যাঁ, সে শ্যাম দেশেই ছিল বটে, কিন্তু আপাতত তার আবির্ভাব হয়েছে কলকাতা শহরে। সেই খবর পেয়েই আমিও ফিরে এসেছি কলকাতায়। কিন্তু চুয়াংও আমার গতিবিধির সব খবরই রাখে। কলকাতায় পদার্পণ করেই আমি বুঝতে পারলুম চুয়াংয়ের এক চর লেগেছে আমার পিছনে। হয়তো সর্দারের কাছ থেকে সে হুকুম পেয়েছিল আমাকে যে কোনো উপায়ে হত্যা করবার জন্যে। সুন্দরবাবু বললেন, কি যে বলো জয়ন্ত, এটা তো আর আফ্রিকার বন জঙ্গল নয়, এ হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগরী কলকাতা। এখানে প্রকাশ্য রাজপথের উপরে মানুষ খুন করা বড় চারটিখানি কথা নাকি? জয়ন্ত হাসতে হাসতে বলল, আপনি চুয়াংকে চেনেন না সুন্দরবাবু, তাই এই কথা বলছেন। চুয়াং ইংরেজ রাজত্বের সর্বপ্রধান নগর লন্ডনে গিয়েও একজন লর্ড আর একজন স্যার উপাধিধারী বিখ্যাত লোককে প্রায় সকলের চোখের সামনেই খুন করে এসেছে। তাদের তুলনায় আমি তো ক্ষুদ্র জীব মাত্র। চুয়াং আমাকে গ্রাহ্যের মধ্যেই বা আনবে কেন? দুই চক্ষু বিস্ফারিত করে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি এ কি কথা শোনালে হে? এমন একজন সাংঘাতিক অপরাধী সারা পৃথিবীর বুকে ছুটোছুটি আর খুনোখুনি করে বেড়াচ্ছে, অথচ কেউ তাকে ধরতেই পারছে না। কেউ তাকে ধরতে পারছে না সুন্দরবাবু, কেউ তাকে ধরতে পারছে না। আজ এদেশে কাল ওদেশে সে বিদ্যুতের মতো দেখা দিয়েই আবার কোথায় অদৃশ্য হয়। আজ পর্যন্ত তার নাগাল পায়নি পৃথিবীর বড় বড় গোয়েন্দাও। সেই চুয়াং এসেছে কলকাতায়। এটা কি দুশ্চিন্তার কথা নয়? দুশ্চিন্তার কথা নয় আবার, কিন্তু ভয়ঙ্কর দুর্ভাবনার কথা। কিন্তু
চুয়াং কেনই বা কলকাতায় এসেছে, আর কেনই বা তুমি তার পিছনে পিছনে এত দৌড়াদৌড়ি করছো? জয়ন্ত চেয়ারের উপরে ভালো করে বসে ধীরে ধীরে বলল, তাহলে শুনুন, যদিও চুয়াংয়ের জীবনচরিত হচ্ছে যে কোনো রোমাঞ্চকর উপন্যাসের চেয়েও চিন্তাকর্ষক, তবু সেসব কথা আজ আমি আপনার কাছে বর্ণনা করতে চাই না। আমি কেবল বলতে চাই চুয়াংয়ের সঙ্গে আমার সম্পর্ক কোনখানে। কমাস আগেই এই কলকাতা শহরেই রহস্যজনক উপায়ে উপরি 3 জন প্রত্নতাত্ত্বিকের মৃত্যু হয়েছিল। সে কথা বোধহয় আপনি ভোলেননি। নিশ্চয়ই ভুলিনি। একদল প্রত্নতাত্ত্বিক ব্রহ্মদেশের কোন এক নিবিড় জঙ্গলে গিয়েছিলেন ওই পুরাকালের কি একটা ভগ্নস্তূপ না মন্দির আবিষ্কার করতে। সেখানে গিয়ে তারা কি দেখেছিলেন আর কি পেয়েছিলেন তা অবশ্য জানি না। সেখান থেকে ফিরে আসার পরই তাদের উপর দিয়ে বয়ে যায় নানান দৈব দুর্ঘটনার ঝড়। সে দুর্ঘটনাগুলো দৈবের না দুষ্ট মানুষের কীর্তি এখন পর্যন্ত তা প্রকাশ পায়নি। তারপর একে একে 3 জন প্রত্নতাত্ত্বিকের অদ্ভুত আর আকস্মিক মৃত্যু হলো। সন্দেহজনক হলেও তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তুমি তো সেই কথাই বলছো। হ্যাঁ, সেই প্রত্নতাত্ত্বিক দলের নেতা ছিলেন মনমোহন বাবু। শেষটা ভয় পেয়ে এই মামলায় তিনিই আমাকে নিযুক্ত করেছেন। মানে মামলাটা কিসের? মনমোহন বাবু আমার কাছে সন্দেহ প্রকাশ করেছেন যে ব্রহ্মদেশে তার সহযাত্রী ওই 3 প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর মূলে আছে জাদুকর আর ডাকাত দলের সর্দার এই চুয়াং। আর এমন সন্দেহের কারণ কি? এই 3 জন প্রত্নতাত্ত্বিককে কেউ বা কারা যে খুন করেছে পুলিশ অনেক অনুসন্ধান করেও এমন কোনো প্রমাণ আবিষ্কার করতে পারেনি। কিন্তু সেই 3 জন প্রত্নতাত্ত্বিকের মৃত্যুর কারণ যে সন্দেহজনক, পুলিশ একথা স্বীকার করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, আমি এ কথা স্বীকার করতে বাধ্য। এখানে বাধ্যতা আর অবাধ্যতার কথা তুলে কোনো লাভ নেই, কিন্তু মনমোহন বাবুর দৃঢ় বিশ্বাস যে চুয়াংই কোনো গুপ্ত উপায় তার 3 জন বন্ধুকে ইহলোক থেকে পাঠিয়ে দিয়েছে পরলোকে। বেশ, তাও স্বীকার করতে পারি, কিন্তু তার আগে তোমাকে দেখাতে হবে চুয়াং কোনো বিশেষ কারণে ওই 3 জন প্রত্নতাত্ত্বিককে হত্যা করেছে। প্রত্নতাত্ত্বিকরা হচ্ছেন অতি নিরীহ জীব। তাদের কর্তব্য হচ্ছে জীবন্ত বর্তমান নয়, মৃত অতীতকে নিয়ে। চুয়াংয়ের মতো একজন আধুনিক অপরাধী হঠাৎ মৃত অতীতের ভক্তদের শত্রু হয়ে দাঁড়ালো কেন? মনমোহন বাবুর মুখ থেকে তারও কিছু কিছু আভাস পেয়েছি। আভাস? আভাস নিয়ে কখনো গোয়েন্দাগিরি চলে? ব্যাপারটা এতই জটিল যে মনমোহন বাবু আভাস দেওয়া ছাড়া আর কিছুই প্রকাশ করতে পারেননি। কেন? আসল ব্যাপারটা মনমোহন বাবু নিজেই এখনো ধরতে পারেননি, যদিও তার মুখের কথা শুনে আমার মনে জেগে উঠেছে একটা সন্দেহ। সন্দেহটা কিসের? শুনুন, মনমোহন বাবুর মুখে আমি শুনেছি ব্রহ্মদেশের গভীর অরণ্যে গিয়ে তারা আবিষ্কার করেছিলেন প্রাচীন কালের এক অজানা ভগ্ন স্তূপ। মনমোহন বাবু হচ্ছেন নিজেও ধনী, তার সঙ্গী বন্ধুরাও কেউ দরিদ্র ছিলেন না। তারা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অনেক কুলি। সেই কুলিদের সাহায্যে স্তূপের নিচেকার মাটি খুঁড়ে তারা অনেকগুলি সেকালকার দুর্লভ জিনিস সংগ্রহ করেছিলেন। সেই সংগ্রহের মধ্যে ছিল প্রাচীন যুগের নিত্য ব্যবহার্য নানান দ্রব্য, কয়েকখানি শিলালিপি আর কয়েকটি ছোট বড় প্রস্তর মূর্তি। এক জায়গায় একটি পাথরের ছোট সিন্দুকের ভেতরে ছিল একখানি শিলালিপি আর সেকালকার বৌদ্ধ তান্ত্রিকদের উপাস্য বজ্র ভৈরবের মূর্তি। মনমোহনবাবু এখনো সেই শিলালিপির সম্পূর্ণ পাঠোদ্ধার করতে পারেননি, কারণ সেই শিলালিপিখানি নাকি সেকালের প্রচলিত আর অপ্রচলিত নানা ভাষায় লেখা। তবে এইটুকু তিনি বুঝতে পেরেছেন যে সেই শিলালিপির কথাগুলো হচ্ছে এমন কোনো উপাসনার মন্ত্র যা উচ্চারণ করলে মানুষ এই পৃথিবীতে হতে পারে সর্বশক্তিমান,
বজ্র ভৈরবের মূর্তিকে সামনে স্থাপন করে সেই মন্ত্রগুলি সম্পূর্ণভাবে উচ্চারণ করতে হবে। আগেই বলেছি, চুয়াং হচ্ছে জাদুকর। সে কেমন করে ওই মূর্তি আর শিলালিপির সন্ধান পেয়ে ওই দুটি দুর্লভ জিনিসকে হস্তগত করবার জন্যে লালায়িত হয়ে ওঠে। মনমোহন বাবুরা যখন ব্রহ্মদেশের সেই জঙ্গল থেকে ফিরে আসছিলেন, তখনই চুয়াংয়ের সঙ্গে তার একবার দেখা হয়েছিল। সেই সময়ই মনমোহন বাবুর কাছে সে বলেছিল ওই শিলালিপিখানি আর মূর্তিটি তার হাতে সমর্পণ করলে বিনিময়ে তিনি 50,000 টাকা পেতে পারেন। কিন্তু মনমোহন বাবু আর তার সঙ্গীরা কেউ দরিদ্র ছিলেন না। প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনা করাই ছিল তাদের জীবনের একমাত্র সাধনা। কাজেই সেই প্রস্তাবে তাদের কেউই রাজি হননি। চুয়াং এতটা আশা করেনি। কাজেই সে বেশি লোক নিয়ে মনমোহন বাবুদের কাছে গিয়ে এই প্রস্তাব করতে যেতে পারেনি। মনমোহন বাবুরা সেদিন ছিলেন রীতিমতো দলে ভারী, সুতরাং সেদিন চুয়াংকে বাধ্য হয়েই ইচ্ছের বিরুদ্ধে ফিরে আসতে হয়। মনমোহন বাবু বলেন, তারা যখন জাহাজে চড়ে সমুদ্র পথে যাত্রা করছেন, তখনও নাকি কখানা অজানা বম্বেটে জাহাজ তাদের আক্রমণ করবার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। তারপর কলকাতায় ফিরে এসেও নাকি তারা নানান রকম বিপদের উপরে বিপদের মধ্যে গিয়ে পড়েছিলেন। তারপর একে একে মনমোহন বাবুর সঙ্গী 3 জন প্রত্নতাত্ত্বিকের অজানা উপায়ে মৃত্যু হলো। আর তার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকের ঘর থেকে চুরি গেল ব্রহ্মদেশ থেকে আনা সেই সব পুরাকীর্তির এক বা একাধিক নমুনা। কিন্তু সেই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপি আছে মনমোহন বাবুর কাছেই। চুয়াং তখনও সেটা জানত না, তাই সে প্রথমেই মনমোহন বাবুকে আক্রমণ করেনি। ওদিকে 3 জন প্রত্নতাত্ত্বিকের অস্বাভাবিক মৃত্যুতে কলকাতার পুলিশ অত্যন্ত জাগ্রত হয়ে উঠেছে দেখে চুয়াং এখান থেকে পৃষ্ঠভঙ্গ দিয়ে সরে পড়লেন শ্যামদেশে। ইতিমধ্যে মনমোহন বাবু এসে আমার আশ্রয় নিলেন, আর তার মুখে সব কথা শুনে মামলাটার নতুনত্ব দেখে উৎসাহিত হয়ে আমিও ছুটে গেলুম শ্যামদেশে চুয়াংয়ের খোঁজে। সেখানে গিয়ে চুয়াং সম্বন্ধে অনেক তথ্যই সংগ্রহ করেছি, আর এও জেনেছি যে মূর্তি আর শিলালিপি মনমোহন বাবুর কাছে আছে জেনে চুয়াং আবার এসে হাজির হয়েছে কলকাতা শহরে। 3 জন প্রত্নতাত্ত্বিকের প্রাণ গিয়েছে, এইবার হচ্ছে মনমোহন বাবুর পালা। এখন আমাদের কি করা উচিত সুন্দরবাবু? সুন্দরবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, অদ্ভুত মামলা, আমি কিছুই আন্দাজ করতে পারছি না। তবে এইটুকু কেবল বুঝতে পারছি যে অতঃপর মনমোহন বাবুর উপরে পুলিশের কড়া পাহারা রাখা দরকার। জয়ন্ত বলল, পুলিশের পাহারা বসিয়েও চুয়াংকে কোনো দেশেই কেউ বাধা দিতে পারেনি। সে তার কর্তব্য পালন করতে কিছু মাত্র বিলম্ব করে না। সে ঠিক এই সময়ে সিঁড়ির উপরে দ্রুত পদশব্দ জাগিয়ে ঘরের ভিতরে এসে প্রবেশ করল মানিক। উত্তেজিত কণ্ঠে বলল, জয়, মোহনবাবু এখনই আমাদের ফোন করেছিলেন। জয়ন্ত বিদ্যুতাহতের মতো দাঁড়িয়ে উঠে বলল, হ্যাঁ, কেন কেন কেন? মোহনবাবুর বাড়ির সামনের রাস্তার ওপর দিয়ে আজ সন্ধ্যের পর থেকে খালি নাকি চিনেম্যানের পর চিনেম্যান আনাগোনা করছেন। ওপাড়ায় সারা বছরেও 3-4 জনের বেশি চিনেম্যান দেখা যায় না। তিনি অত্যন্ত ভয় পেয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করছিলেন যে তুমি কলকাতায় ফিরে এসেছো কিনা। জয়ন্ত গম্ভীর স্বরে বলল, শুনলেন তো সুন্দরবাবু, আর কোনো প্রশ্ন করবেন না। এখনই একদল সশস্ত্র সেপাই নিয়ে মনমোহন বাবুর বাড়িতে যাবার ব্যবস্থা করুন। চলো মানিক, আমরা আর এখানে অপেক্ষা করতে পারি না। সুন্দরবাবুর দলবল আসুক আর না আসুক, আমাদের এখনই গিয়ে হাজির হতে হবে ঘটনাস্থলে। বলতে বলতে সে মানিকের হাত ধরে টেনে ঘরের ভিতর থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে গেল। সুন্দরবাবু ভ্যাবাচাকার মতো এদিক ওদিক তাকিয়ে কেবলমাত্র বললেন, অবাককাণ্ড বাবা। মনমোহন বাবুর বাড়িখানা দেখতে দস্তুর মতো অদ্ভুত।
তাকে চওড়া স্তম্ভ বললেও ভুল হয় না, কিন্তু উচ্চতায় বাড়িখানা 5 তলা। প্রত্যেক তলায় মাত্র 2খানি করে ঘর। বাড়ির ভিতর দিকে প্রতি ঘরের সামনে দালান এবং 2 দিকে দালানের মাঝখান দিয়ে 5 তলা পর্যন্ত উঠে গেছে সিঁড়ির সার। বাড়ির বাইরের দিকে বারান্দা নেই। মনমোহনবাবু চিরকুমার। প্রাচীন পুঁথি, শিলালিপি, মুদ্রা এবং সেকেলে নানান জিনিস নিয়ে অল্প বয়স থেকেই এত বেশি ব্যস্ত হয়ে আছেন বলেই বোধ করি তিনি বিবাহের কথা ভাববার সময় পর্যন্ত পাননি। পাচক, বেয়ারা, দাসী ও দারোয়ানদের নিয়ে তিনি এই বাড়ির ভিতরে বসে যাপন করেন একান্ত শান্তিপূর্ণ জীবন। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত ও মানিক এদিক ওদিকে তাকিয়ে দেখলে কিন্তু সন্দেহজনক কোনো চেহারা নজরে পড়ল না। বাড়ির সদর দরজায় পাহারা দিচ্ছিল এক শিখ দারোয়ান। জয়ন্তদের দেখেই সে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে সেলাম ঠুকে জানালে যে মনমোহনবাবু 1 তলার বৈঠকখানাতেই বসে তাদের জন্য অপেক্ষা করছেন। বৈঠকখানার ভিতরে একালকার জিনিসের মধ্যে আছে কেবল একটি টেবিল, খানকয় চেয়ার ও 1খানি কার্পেট। তাছাড়া বাকি সমস্তরই সঙ্গে জড়িত আছে সুদূর অতীতের স্মৃতি। ঘরখানাকে দেখলে বৈঠকখানা বলে কোনো সন্দেহই হয় না। মনে হয় যেন কোনো মিউজিয়ামের মধ্যে প্রবেশ করলুম। ঘরে সর্বত্রই বিরাজ করছে রীতিমতো একটা লণ্ডভণ্ড ভাব, যেন 2 পাগলা ষাঁড় সেখানে ঢুকে পরস্পরের সঙ্গে লড়াই করতে করতে সমস্ত জিনিসপত্র চতুর্দিকে ছড়িয়ে ফেলে দিয়ে গেছে। ঘরের 2 দিকের দেওয়াল জুড়ে শ্রেণীবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কেবল মোটা মোটা বইয়ে ভরা আলমারির পর আলমারি। তাছাড়া সবখানেই বিষম বিশৃঙ্খলা। যেখানে যা থাকবার কথা নয় ঠিক সেইখানেই আছে সেই জিনিসটি। কার্পেটের অধিকাংশ জুড়ে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে ছোট বড় মাঝারি এবং ভাঙা আভাঙা পুরাতন পাথরের মূর্তির পর মূর্তি। দেখলেই বোঝা যায় মনমোহনবাবুর মূর্তিগুলোকে ঘরের ভিতরে এনে যেখানে যেভাবে রেখে পরীক্ষা করেছিলেন তারা সেইখানেই ঠিক সেই অবস্থাতেই পড়ে আছে আজ পর্যন্ত, এবং গৃহকর্তা এমন অবসর আর পাননি যে তাদের যথাস্থানে সরিয়ে বা সাজিয়ে রাখেন। টেবিলের উপরে, চেয়ারের উপরে, মেঝের উপরে বিকীর্ণ হয়ে রয়েছে অসংখ্য পুঁথিপত্র, প্রাচীন শিলালিপি বা তাম্রলিপি, সেকেলে বেরঙা ধাতুর থালা, বাটি বা অন্যান্য পাত্র এবং ভাঙাচোরা পাথরের টুকরো টাগরা প্রভৃতি। তার উপরে যেদিকে চোখ ফেরানো যায় সেই দিকেই নজরে পড়ে খালি ধুলো আর ধুলো। কোথাও কোথাও সেই ধুলো আবার 1 ইঞ্চি পুরো হয়ে জমে উঠবার সুযোগ পেয়েছে। টেবিলের সামনে 1খানি মাত্র চেয়ারের উপরে পুঁথিপত্র বা অন্য কোনো জিনিসের বদলে বিরাজ করছে একটি মনুষ্য মূর্তি। তিনিই হচ্ছেন পৃথিবী প্রসিদ্ধ প্রত্নতাত্ত্বিক মনমোহনবাবু। বেশ হৃষ্টপুষ্ট চেহারা। তার মাথার মাঝখান জুড়ে আছে মস্ত একটি গোলাকার টাক, কিন্তু টাক যেখানে শেষ হয়েছে সেইখান থেকে আরম্ভ হয়েছে কাঁচায় পাকায় মেশানো প্রায় 2 স্কন্ধদেশ পর্যন্ত বিস্তৃত লম্বা লম্বা চুল, এবং সেই চুলগুলোর এলোমেলো অবস্থা দেখে বুঝতে দেরি লাগে না যে তাদের উপর দিয়ে কখনো যাতায়াত করবার স্পর্ধা রাখেনি চিরুনি বা বুরুষ। মনমোহনবাবুর মুখমণ্ডলের তলদেশটাও সমাচ্ছন্ন করে আছে আবক্ষলম্বিত শ্বশ্রু ও গুম্ফ। ভদ্রলোক বোধ হয় খালি চোখে ভালো করে দেখতে পান না, কারণ তার নাকের উপরে রয়েছে 2খানা বিষম পুরু কাঁচওয়ালা চশমা। সেই চশমার কাঁচের পিছনে এবং অত্যন্ত রোমশ 2 ভুরুর ছায়ায় দেখা যাচ্ছে কেমন যেন অন্যমনস্ক ও তন্দ্রাতুর অথচ বুদ্ধির তীক্ষ্ণতা মাখা 2টি আশ্চর্য চক্ষু। মনমোহনবাবুর পরনে একটি খাকি রঙের শার্ট, ও সেটি বোতামবিহীন বলেই তার তলা থেকে উঁকি মারছে বেশ একটি মলিন গেঞ্জি। তিনি যে আধময়লা কাপড়খানি পরেছেন সেখানি হাঁটুর নিচে পর্যন্ত এসে
পায়ের দিকে আর এগুতে চেষ্টা করছে না। জয়ন্তের মুখেই আমরা শুনেছি মনমোহনবাবু নাকি অতিশয় ধনবান ব্যক্তি, কিন্তু তার দিকে দৃষ্টিপাত করলে মনে হয় তিনি যেন একজন আধ পাগলা স্বল্প মাহিনার স্কুলমাস্টার ছাড়া আর কিছুই নন। জয়ন্ত ও মানিককে ঘরের ভিতরে আসতে দেখেই মনমোহনবাবু তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠলেন এবং অত্যন্ত ব্যস্তভাবে দুখানা চেয়ারের উপর থেকে পুঁথিপত্র ঠেলে ঘরের মেঝে দুমদাম শব্দে ফেলে দিলেন। তারপর অত্যন্ত খুশি কণ্ঠে বললেন, আসুন 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 জয়ন্তবাবু, আসুন মানিকবাবু, আপনাদের দেখে আমার ধরে যেন প্রাণ ফিরে এলো। জয়ন্ত ও মানিক এই অদ্ভুত ঘরের সঙ্গে আগে থেকেই পরিচিত ছিল, কাজেই তারা গিয়ে আসন গ্রহণ করলে বেশ সহজভাবেই। জয়ন্ত বললে, কি ব্যাপার মনমোহনবাবু, হঠাৎ আপনি এতটা ভয় পেয়েছেন কেন? মনমোহনবাবু মাথা নাড়তে নাড়তে তার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, বলেন কি মশাই, ভয় পাবো না? যে পাড়ায় 9 মাসে 6 মাসে মঙ্গলীয় চেহারা দেখা যায় এক আধজন, সেখানে কিনা আজ রাস্তার ওপরে দেখছি দলে দলে চিনেম্যানের শোভাযাত্রা। জানেন তো, আমার 3 প্রত্নতাত্ত্বিক শিষ্য সতীশ, জ্যোতিষ আর মৃগাঙ্ক হঠাৎ মারা পড়েছে রহস্যজনক উপায়ে। আপনি নিজেই সন্দেহ প্রকাশ করে গেছেন যে সে বেচারীরা ইহলোক থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে সেই ভয়ানক চিনেম্যান চুয়াংয়ের ষড়যন্ত্রে। বর্মায় একদিন মাত্র চুয়াংকে চোখে দেখেছিল, কিন্তু আজও মাঝে মাঝে দুঃস্বপ্নে সেই ভয়াবহ মূর্তিকে দেখে শিউরে আর চমকে না জেগে থাকতে পারি না। এই পাড়ায় হঠাৎ চীনে পল্টনের শোভাযাত্রা, হ্যাঁ বলেন কি মশাই, ভয় পাবো না আবার? জয়ন্ত বললে, আমরা যখন এসে পড়েছি তখন আপনার আর কোনো ভয়ের কারণই নেই। মনমোহনবাবু বললেন, ভয়ের কারণ আছে কিনা জানি না, তবে আপনাদের দেখে আমি কতকটা আশ্বস্ত হয়েছি বটে। কিন্তু আমরা এখানে এসে পথের উপরে একটা চীনাম্যানকেও আবিষ্কার করতে পারলুম না। আগে হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। 5 তলার ঘরে জানলার ধারে আমি দূরবীন নিয়ে দাঁড়িয়েছিল। আমিও দেখেছি পথের ওপর থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছে চিনেম্যানদের শোভাযাত্রা। তাই তো আমি কতকটা ভরসা পেয়ে নেমে এসে বৈঠকখানায় আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু চিনেম্যানগুলো কেনই বা দৃশ্যমান হলো আর কেনই বা হঠাৎ আবার অদৃশ্য হলো, তারও কারণ কিছু বুঝলুম না। এও যেন একটা মস্ত রহস্য বলেই মনে হচ্ছে। আচ্ছা মনমোহনবাবু, আপনার দূরবীনের ভিতরে রাস্তায় চুয়াংয়ের মতো কোনো চেহারা ধরা পড়েছে কি? বলেন কি মশাই, চুয়াংয়ের দেখা পেলে এতক্ষণে আমি আপনাকে সে কথা জানাতুম না? মোটেই না, মোটেই না। চুয়াং ফুয়াং কারুকেই আমি দেখিনি, দেখেছি কেবল দলে দলে অচেনা চিনেম্যান। জয়ন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর সে খুব মৃদুস্বরে ধীরে ধীরে বলল, মনমোহনবাবু, যতটা পারেন চুপি চুপি কথা কইবেন। শ্যামদেশে গিয়ে চুয়াংয়ের যে ইতিহাস আমি সংগ্রহ করেছি তা হচ্ছে ভয়ঙ্কর। চুয়াং যার উপরে দৃষ্টি দেয় তার ঘরের দেওয়ালগুলো পর্যন্ত যেন মানুষের কথা শুনতে পায়। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, সেই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপিখানা কি এই বাড়ির ভিতরেই আছে? মনমোহনবাবু সামনের দিকে ঝুঁকে পড়ে জয়ন্তের কানে কানে বললেন, মোটেই নয়, মোটেই নয়। আপনার কথা মতো সেই দুটো বিপজ্জনক জিনিসকে আমি ব্যাংকের সেফ ডিপোজিট ভল্টে রেখে এসেছি। এমন সময় বাইরের রাস্তায় শোনা গেল সুন্দরবাবুর উচ্চ কণ্ঠস্বর, জয়ন্ত, ও জয়ন্ত, আচ্ছা এইটাই কি মনমোহন বাবুর বাড়ি? তুমি কি এখানে আছো জয়ন্ত? তারপরই সজোরে শোনা গেল কয়েকটা সদর্প এবং সপুট পায়ের খটখট আওয়াজ। জয়ন্তের ইঙ্গিতে মানিক তাড়াতাড়ি উঠে
দ্রুত পদে বাইরে গিয়ে বললে, চুপ সুন্দরবাবু, চুপ। অপরাধী গ্রেপ্তার করতে এসেছেন, চেঁচিয়ে এখানে আকাশ ফাটাবেন না। সুন্দরবাবু ভোরকে গিয়ে বললেন, বেশ, তাহলে এই মুখ বন্ধ করলুম। আচ্ছা, আপনাদের সঙ্গে 6 জন সেপাই এসেছে দেখছি। ওদের নিয়ে চটপট ভিতরে ঢুকে পড়ুন। দারোয়ান, তুমি সদর দরজা ভিতর থেকে বন্ধ করে দাও। সেপাইদের নিয়ে তুমি এই দরজার ঠিক পিছনেই বসে থাকো। আসুন সুন্দরবাবু, আপনার সঙ্গে মোহনবাবুর পরিচয় করিয়ে দিই। বৈঠকখানায় ঢুকে চারিদিকে সচকিত দৃষ্টি নিক্ষেপ করে সুন্দরবাবু বলে উঠলেন, এমন অসম্ভব ঘর জীবনে আমি কখনো দেখিনি। এই ঘরের ভিতরে কি ভূমিকম্প হয়েছে? মনমোহনবাবু আবার উঠে দাঁড়িয়ে আর একখানা চেয়ারের উপর থেকে মাঝারি আকারের একটি বুদ্ধ মূর্তিকে নামাতে নামাতে বললেন, বলেন কি মশাই, এ ঘরের ভেতরে ভূমিকম্প হলে আমি কি আর বাঁচবো? হ্যাঁ, মোটেই নয়, মোটেই নয়। এ ঘরে সঞ্চিত হয়ে আছে আমার সারা জীবনের সাধনার ধন। বসতে আজ্ঞা হোক মশাই, এই চেয়ারে বসতে আজ্ঞা হোক। সুন্দরবাবু যেন মনমোহনবাবুর কথা শুনতেই পেলেন না। মহাবিস্ময়ে ঘরের নানা দিকে দৃষ্টি সঞ্চালন করতে করতে বললেন, ওরে বাবা, এ আবার কোথায় এসে পড়লুম? মানিক বললে, আপনি ধাপধারা গোবিন্দপুরের কোনো বাড়িতে আসেননি। আপনি এসেছেন প্রত্নতাত্ত্বিক মনমোহন বাবুর বাড়িতে, আর ইনি হচ্ছেন মনমোহন বাবু। মনমোহনবাবু সবিনয়ে সুন্দরবাবুকে নমস্কার করলেন, কিন্তু সুন্দরবাবু তাকে প্রতি নমস্কার করতে ভুলে গেলেন। কারণ সেই মুহূর্তেই তার দৃষ্টি পড়ল মনমোহনবাবুর পায়ের দিকে। 2 ভুরু কপালের দিকে ঠেলে তুলে তিনি বললেন, আমি কি আজ উল্টো রাজার দেশে এসে পড়েছি? হ্যাঁ মশাই, আপনার 2 পায়ে 2 রঙের চটি জুতো কেন? এখানকার সব নিয়মই কি সৃষ্টি ছাড়া? মনমোহনবাবু হেঁট হয়ে নিজের পায়ের দিকে তাকিয়ে লজ্জিত কণ্ঠে বললেন, বলেন কি মশাই, তাই তো, ঠিক বলেছেন তো। হ্যাঁ, আমার এক পায়ে দেখছি ব্রাউন আর এক পায়ে দেখছি কালো রঙের চটি। না, এই চাকর বাকুদের নিয়ে আর পারা গেল না। জয়ন্ত হেসে ফেলে বললে, পায়ে জুতো পরেছেন আপনি নিজে, চাকর বেচারিদের দোষ কি বলুন? তারাই কি আপনার পায়ে জুতো পরিয়ে দেয়? মোটেই নয়, মোটেই নয়। জুতো পরি আমি নিজেই, কিন্তু আজ আমি জুতো পরেছি ঠিক একটি আস্ত গাধার মতো। নিকুচি করেছে 2 পায়ে 2 রকমের জুতোর। চুলোয় যা, চুলোয় যা। বলতে বলতে তিনি 2 হাতে 2 পায়ের জুতো সজোরে খুলে ফেলে চিৎকার করে উঠলেন, এই ভূতো, এই মোনা, হতভাগার, এতদিন ধরে আমার বাড়িতে চাকরি করছিস, তবু এতক্ষণেও দেখতে পাসনি যে আমি 2 পায়ে পড়েছি 2 রঙের জুতো? না, 10 জনের সামনে তোরাই আমার মাথাটা হেট করবি দেখছি। সেগে নিয়ে আয় 1 রঙের 1 জোড়া চটি জুতো। দেরি করলে আর বাঁচবি নে, গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেব কিন্তু। ভূতই হোক আর মোনাই হোক, কে যেন একজন অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘরের ভিতরে এসে মনমোহনবাবুর 2 পায়ে পরিয়ে দিয়ে গেল 1 জোড়া বার্নিশ করা কালো জুতো। মনমোহনবাবু তৎক্ষণাৎ অত্যন্ত শান্ত কণ্ঠে বললেন, ওরে, তুই আজ আমার মান বাঁচালি বাবা। হ্যাঁ, ভদ্রলোকদের সামনে আরেকটু হলেই আমার মাথা হেট হয়ে গেছিল আর কি। এই নেই বকশিস, বকশিস। যা যা, বিদায় হওয়া, এখন বিদায় হওয়া এখান থেকে। বলেই তিনি পকেট থেকে একখানা 2 টাকার নোট বার করে ভৃত্যের দিকে নিক্ষেপ করলেন এবং সঙ্গে সঙ্গে ভৃত্য গাল ভরা হাসি হাসতে হাসতে ঘর থেকে অদৃশ্য হয়ে গেল। মানিক বললে, আপনার বাড়িতে আমাকে একটা চাকরি দেবেন মনমোহন বাবু? মোটেই নয়, মোটেই নয়। আমার বাড়িতে আপনি চাকরি করবেন? বলেন কি মশাই? আমি বেশ বুঝতে পারছি মনমোহন বাবু, আপনার বাড়ির চাকর বাকররা মাস মাইনের ওপরেও রোজই বোধহয় 5-10 টাকা বকশিস পায়। এমন আশ্চর্য বাড়িতে চাকরি করাও আমার জন্য সৌভাগ্য। আমাকে এখানে একটা চাকরি দেবেন মনমোহন বাবু? মনমোহনবাবু নিজের চেয়ারের উপরে ধপাস করে বসে পড়ে মাথা নাড়তে নাড়তে বললেন,
মোটেই নয়, মোটেই নয়। আপনি আমাকে পাগল ভেবে ঠাট্টা করছেন মানিকবাবু? আপনাকে চাকরি দেওয়ার স্পর্ধা কোনোদিনই আমার হবে না। জয়ন্তবাবু, আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ, বোধ হয় আমি ভারী ছেলে মানুষই করে ফেলেছি, তাই নয় কি? জয়ন্ত বললে, ওসব কথা এখন রাখুন মনমোহন বাবু। মাথার উপরে ঝুলছে যখন মহা বিপদের খাঁড়া, তখন বাজে কথায় সময় নষ্ট করে কোনো লাভ নেই। সুন্দরবাবু, আপনি কি খেয়ে দিয়ে এখানে এসেছেন? খেয়ে দে এখানে আসবো মানে? আমি কি রাত 12টার আগে কোনোদিন খাই? আর খেয়ে দেই বা এখানে আসবো কেন বলো দেখি? কারণ হয়তো আজ সারা রাতই আমাদের এখানে অত্যন্ত সচেতন হয়ে বাস করতে হবে। শূন্য উদরে বাইরে কোথাও রাত্রিবাস করার অভ্যেস আমাদের একেবারেই নেই। এখানে যদি রাত্রিবাস করতে হয় তাহলে বাড়ি গিয়ে এখনই আমার খেয়ে আসা উচিত। মনমোহন বাবু অতিশয় অপরাধীর মতন তাড়াতাড়ি বলে উঠলেন, বলেন কি মশাই? আমাকে রক্ষা করতে এসে আপনাদের কি উপোস করতে হবে? মোটেই নয়, মোটেই নয়। আমি এখনই আপনাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আজ আপনারা আমার অতিথি। সে কথাই ভালো। খাওয়া দাওয়ার পরে আমরা এই ঘরেই বসে বিশ্রাম করব। রাত প্রায় 12টার পরে খাওয়া দাওয়ার সাঙ্গ করে সকলে আবার এসে বসল বৈঠকখানায়। অতিরিক্ত আহার্য গ্রহণ করায় সুন্দরবাবুর অতি বৃহৎ ভুঁড়িটি আজ আবার স্ফীত এবং ভারী হয়ে উঠেছে অধিকতর, যেন ইউনিফর্মের বন্ধন ঠেলে বাইরে আত্মপ্রকাশ করবার চেষ্টা করছিল ক্রমাগত। ভুঁড়িকে সান্ত্বনা দেবার জন্যে তার উপরে হাত বুলোতে বুলোতে সুন্দরবাবু কৃত্রিম বিরক্তির স্বরে বললেন, আপনার ভারী অন্যায় কিন্তু মনমোহন বাবু। মনমোহন বাবু ব্যস্তভাবে বললেন, বলেন কি মশাই? না জেনে শুনে আমি কি কোনো খারাপ কাজ করে ফেলেছি? না জেনে শুনে কেন? যে অপরাধ করেছেন জেনে শুনেই করেছেন। আমি জেনে শুনে অপরাধ করেছি? মোটেই নয়, মোটেই নয়। অতিথিদের প্রাণবধ করবার জন্য জোর করে এত বেশি খাবার খাইয়ে দেওয়া কি আপনার উচিত হয়েছে? রক্ষে ভাই, এই কথা বলেই মনমোহন বাবু হো হো রবে উচ্চ হাস্য করতে লাগলেন। আমি এখন কি করি বলুন দেখি? আমার যে এখনই লম্বা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে পড়বার ইচ্ছে হচ্ছে। আপনি আপনার ঘরের যা দশা, একখানা পা রাখবার জায়গা নেই। এখানে লম্বা হয়ে শোবার চেষ্টা মাত্র। মানিক বললে, সুন্দরবাবু, আমরা এখানে লম্বা হয়ে শুতে আসিনি, সোজা হয়ে বসে রাত জেগে পাহারা দিতে এসেছি। কিসের পাহারা বাবু? শত্রু কোথায়? রাস্তায় জন কয়েক চিনেম্যান দেখলেই কি বুঝে নিতে হবে যে আজ রাত্রে তারা দল বেঁধে এই বাড়িখানাকেই আক্রমণ করবে? নিতান্ত আজ মনমোহন বাবু নুন খেয়ে ফেলেছি, তাই অন্তত চক্ষু লজ্জার খাতিরেও এখানে আছি। নইলে অকারণে এখানে আমি রাত কাটাতে রাজি হতুম না। কি ঘুমটাই যে পেয়েছে রে বাবা। জয়ন্ত বললে, সুন্দরবাবু, চুয়াং আর তার দলকে আপনি চেনেন না। পৃথিবীর প্রায় সব দেশেরই পুলিশ চুয়াংকে জানে, কিন্তু তবু আজ পর্যন্ত কেউ তাকে ধরতে পারেনি। চুয়াং কাজ হাসিল করে প্রায় প্রকাশ্যেই, কিন্তু তাকে ধরতে গেলেই সে মিলিয়ে যায় হাওয়ার মতো। মনমোহনবাবু যথাসময়ে আমাদের খবর দিয়ে বড় বুদ্ধিমানের কাজ করেছেন। সে আজ এখানে আসবে কিনা জানি না, আর যদি আমরা তাকে গ্রেফতার করতে পারি তাহলে না আমার পদোন্নতি হবে আপনারই, কারণ বরাবরের মতো আমি এবারেও থাকবো জবনিকার অন্তরালে। গোয়েন্দাগিরি হচ্ছে আমার শখ, আমার পেশা নয়। অতএব আর বাক্য ব্যয় না করে আপনি দয়া করে ওই বড় চেয়ারখানার ওপরে গিয়ে বসে পড়ুন। বসে বসে ঘুমোতে পারেন, ঘুমুন। দরকার হলেই যথাসময়ে আপনাকে জাগিয়ে দেব। সুন্দরবাবু আর কিছু না বলে বড় চেয়ারখানাকে টেবিলের সামনে টেনে আনলেন। তারপর চেয়ারের উপরে বসে টেবিলের উপরে মাথা রাখতে গিয়ে তন্দ্রাতুর চোখে দেখলেন সেখানে 5-7 টুকরো বিবর্ণ ধাতুর গোল গোল চাকতি পড়ে রয়েছে।
তিনি অবহেলা ভরে সেগুলোকে হাত দিয়ে ঠেলে টেবিলের উপর থেকে ফেলে দিতে গেলেন। মনমোহনবাবু হাঁ হাঁ করে উঠে সবেগে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে বললেন, করেন কি মশাই? ও হো, আপনি তো সর্বনেশে লোক দেখছি। কেন, হলো কি? মনমোহনবাবু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, হলো কি? হ্যাঁ, বলেন কি মশাই? এগুলো কি জানেন? প্রাচীন স্বর্ণ মুদ্রা। সম্রাট সমুদ্রগুপ্তের, সম্রাট হর্ষবর্ধনের স্বর্ণ মুদ্রাও আছে এর মধ্যে। আজ এর এক একটি দাম লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি। এর প্রত্যেকটি হচ্ছে অমূল্য। এক একটি রাজ্যের বিনিময়েও এমন এক একটি স্বর্ণ মুদ্রা আপনি কিনতে পারবেন না। সুন্দরবাবুর তন্দ্রা গেল ছুটে। তার দুই চক্ষু হয়ে উঠল ছানা বড়ার মতো। কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে তিনি বললেন, এই রাবিশগুলো হচ্ছে সোনার টাকা? সোনার টাকা নয় সুন্দরবাবু, এর এক একটির দাম কোহিনূরের চেয়েও বেশি। মনমোহন বাবু এমন সব অমূল্য জিনিসকে এইভাবে অযত্নে এখানে ফেলে রেখেছেন? মনমোহনবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, মোটেই নয়। এ ঘরের কোনো কিছুকেই আমি অযত্নে ফেলে রাখিনি। এ ঘরের মধ্যে যা কিছু দেখছেন তার প্রত্যেকটিকেই আমি আমার প্রাণের চেয়েও মূল্যবান বলে মনে করি। অবশ্য এদের উপরে আজ ধুলো পড়েছে। বহু শতাব্দীর অবহেলা এদের রং গেছে জ্বলে। কিন্তু তাতে কি হয়েছে মশাই? হ্যাঁ, মানুষ খালি বাইরের রূপ দেখতে চায়, ভেতরের মূল্য বোঝে না। তাই পদে পদে সে করে অবিচার। সুন্দরবাবু লজ্জিত কণ্ঠে বললেন, মাফ করবেন মনমোহন বাবু, আপনার এই আশ্চর্য ঘরে এসে না আমি প্রায় উদ্ভ্রান্তের মতো হয়ে গেছি। এইবার বুঝতে পারছি, হয়তো এখানকার প্রত্যেক ধূলিকণা হচ্ছে এদের কণার মতো। এমন বাড়িতে ডাকাত এসে হানা দেবে না? দেবেই তো। ওইগুলোকে আপনি দয়া করে সরিয়ে রাখুন মনমোহন বাবু। আমি এইবার ওখানে মাথা রেখে একটুখানি ঘুমোবার চেষ্টা করব। বাবা, কি খুবই পেয়েছে। সম্রাট সমুদ্রগুপ্তের প্রেতাত্মা এখন যদি এসে বলেন তুমি ঘুমিও না, আমি তোমাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিচ্ছি, তাহলেও আমি মিনিট জেগে থাকতে রাজি হব। জয়ন্ত উঠে দাঁড়িয়ে ঘরের আলো নিভিয়ে দিয়ে বললে, ব্যাস, আর কোনো কথা নয়। হয়তো আজ আমাদের খালি কাদা ঘেটে মরাই সার হবে, তবু আমাদের সহ্য করতে হবে আজকে রাত্রি জাগরণের সমস্ত কষ্টই। উপায় নেই। চুয়ান হচ্ছে একটা বিভীষণ অপদেবতার মতো। জাগ্রত হয়ে বসেছিল কেবল জয়ন্ত আর মানিক। প্রায় শেষ রাত্রির স্তব্ধতাকে তখন বিদীর্ণ করছিল সুন্দরবাবুর এবং মনমোহনবাবুর উচ্চ নাসিকা গর্জন। তাদের নাসিকা যে বেশি হুঙ্কার দিতে পারে সে কথা হিসাব করে বলা সহজ নয়। জয়ন্তের শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। তার মনে হলো উপরতলা থেকে যেন কিরকম একটা সন্দেহজনক শব্দ শোনা যাচ্ছে। সে কান পেতে আরো ভালো করে শুনতে লাগলো। তারপরেই হঠাৎ তার সমস্ত সন্দেহকে বিলুপ্ত করে দিয়ে উপরতলায় জেগে উঠল যেন কোনো একটা গুরুভার জিনিসের পতন শব্দ। জয়ন্ত এক লাফে দাঁড়িয়ে উঠে ডাকল, মানিক। আমাকে ডাকতে হবে না, আমি প্রস্তুত। সুন্দরবাবু। কে ডাকে বাবা? জেগে উঠুন, সেপাইদেরকে ডেকে নিয়ে শিগগিরই উপর তলায় চলুন। কেন, হলো কি? আপনার কথার জবাব দেওয়ার আর সময় নেই। আমি আর জয়ন্ত ওপরে চললুম, আপনিও এলে ভালো হয়। দোতলা ও তেতলায় কারো সাড়া বা দেখা পাওয়া গেল না, কিন্তু 4 তলায় উঠে জয়ন্ত আবিষ্কার করলে সিঁড়ির বাম পাশের ঘরের দরজা খোলা রয়েছে। অথচ মনমোহনবাবুর মুখে সে আগেই শুনেছিল যে
তিনি তার বাড়ির সব ঘরের প্রত্যেক দরজাতে আজ কুলুপ লাগিয়ে রেখেছেন। ঘরের ভিতরে ঢুকে আলো জেলে চারিদিকে তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিয়ে জয়ন্ত বললে, চেয়ে দেখো মানিক, কারা এখানে এসে আসবাবপত্র ঘাটাঘাটি করে গিয়েছে। ওই দেখো ওখানে একটা ট্রাঙ্কও উল্টে পড়ে রয়েছে। খুব সম্ভবত নিচে থেকে আমরা ওইটাই পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিলাম। এই ঘরে তো কেউই নেই, শিগগির 5 তলায় চলো। ইতিমধ্যে সুন্দরবাবু ও মনমোহন বাবুর সঙ্গে সঙ্গে সেপাইরাও উপরে এসে হাজির হলো। সকলে মিলে 5 তলায় গিয়ে দেখলে দুদিকের দুটো ঘরেরই দরজা খোলা এবং দুটো ঘরেই জিনিসপত্র নিয়ে যে টানাটানি করা হয়েছে তারও যথেষ্ট প্রমাণ পাওয়া গেল। জয়ন্ত দ্রুত পদে একবার 5 তলার উপরকার ছাদে উঠেও ঘুরে এসে বললে, ছাদের উপরে জনপ্রাণী নেই। মনমোহনবাবু বললেন, কি আশ্চর্য! তবে তিনটে ঘরের কুলুপ খুলে জিনিসপত্র তছনছ করলো কে? সুন্দরবাবু বললেন, চোর এলো আর পালালোই বা কেমন করে? জয়ন্ত রাস্তার ধারের একটা জানলার দিকে অঙ্গুলি নির্দেশ করলে। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, অত উঁচু জানালার লোহার গরাদ কেটে ঘরের ভিতরে চোর ঢুকেছে? এও কি সম্ভব? বলেন কি মশাই, এই জানলাটা মাটি থেকে বোধহয় 60 ফুটের কম উঁচু হবে না। হ্যাঁ, আর বাইরে থেকে জানলার কাছে আসবার কোনো উপায়ই নেই। আমার বাড়ির বাইরেটা একেবারে ন্যাড়া, কোথাও বারান্দা পর্যন্ত নেই। জয়ন্ত খানিকক্ষণ অবাক হয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে জিজ্ঞাসা করলে, মনমোহন বাবু, বাইরের রাস্তার দিকের দেওয়ালের গায়ে নিচ থেকে ওপর পর্যন্ত কোনো জলের পাইপ টাইপ কিছু আছে কি? মোটেই নয়। সরীসৃপ ছাড়া আর কোনো জীব আমার বাড়ির দেওয়াল বেয়ে 5 তলার উপরে উঠতে পারবে না। জয়ন্ত সচকিত কণ্ঠে বললে, কি বললেন? সরীসৃপ? আগে হ্যাঁ, রাস্তা থেকে এত উঁচুতে দেওয়াল বেয়ে উঠতে পারে কেবল সরীসৃপ প্রায়, অর্থাৎ ওই টিকটিকি, গিরগিটি আর এই সাপটাপের মতন প্রাণী। জয়ন্ত অস্ফুট কণ্ঠে যেন নিজের মনে মনেই বললে, সরীসৃপ। শুনেছি চুয়াং নাকি একজন নামজাদা জাদুকর। হয়তো এই কথা মিথ্যে নয়। আমার বাড়িতে আজ যদি সে সত্যই এসে থাকে, তাহলে নিশ্চয়ই এসেছে ভোজবাজির সাহায্যে। সুন্দরবাবু, একবার এখানে এসে দেখে যান। কি আর দেখবো ভাই, আমি তো হতভম্ব হয়ে গেছি। বলতে বলতে তিনি এগিয়ে জানালার কাছে এসে দাঁড়ালেন। জয়ন্ত জানালার বাইরের দিকে হাত বাড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই কার্নিশটা দেখছেন কি? দেখুন, ওর দুটো জায়গায় দুটো দাগ বালির ভিতরে গভীরভাবে বসে গিয়েছে। তাই তো জয়ন্ত, তাই তো মনে হচ্ছে যেন 2 গাছা মোটা দড়ির দাগ দুটো নতুন। হ্যাঁ, তার মানে হচ্ছে নিচে থেকে দড়ি বেয়ে কেউ বা কারা এই জানালা পর্যন্ত এসে উঠেছে, তারপর জানালার গরাদ কেটে প্রবেশ করেছে ঘরের ভিতরে। আগে নিশ্চয়ই ওই জানালার গরাদেতে ওই দড়ি বাঁধতে হয়েছে, কিন্তু সেটা বাঁধলে কে? টানা না থাকলে কেউ তো আর 60 ফুট উপরে এসে জানালায় দড়ি বেঁধে যেতে পারে না। হ্যাঁ সুন্দরবাবু, সেটাই হচ্ছে আসল সমস্যা। জানালায় দড়ি বাঁধলে কে? এক সন্দেহ করতে পারি, মনমোহন বাবুর বাড়ির ভিতরে কোনো বিশ্বাসঘাতক লোক আছে। সেই উপর থেকে দড়ি নিচের দিকে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু এ সন্দেহ তো সত্য হতে পারে না, কারণ মনমোহন বাবু নিজেই এ দরজা বাইরে থেকে বন্ধ করে গিয়েছিলেন, আর আমরাও এসে দেখেছি দরজা বাইরে থেকেই বন্ধই রয়েছে। ঘরের ভিতর দিকের একটা জানালার কাটা গরাদ আমরা দেখেছি। তার মানে চোর বাইরে থেকে ঘরের ভেতরে ঢুকে বাড়ির অন্দরের দিকে একটা জানলা কেটে তবেই ওদিকে গিয়ে 5 তলার আর 4 তলার ঘরের কুলুপ খুলতে পেরেছে। বাড়ির ভেতরে কোনো বিশ্বাসঘাতক থাকলে চোর বা চোরেদের
এতটা কষ্ট স্বীকার করতে হতো না। সুতরাং আমাদের ধরে নিতেই হবে যে বাইরের চোর অদ্ভুত কোনো উপায়ে এই জানালায় দড়ি সংলগ্ন করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। কিন্তু দড়ি সংলগ্ন করলে কেমন করে? একতলা, দোতলা কিংবা না হয় তেতলার ছাদ পর্যন্ত ধরলুম, কোনো রকমে হুক লাগানো দড়ি উপর দিকে ছুঁড়ে বাড়ির জানালায় বা কোনো পাঁচিলে সংলগ্ন করা যায়। কিন্তু 60 ফুট উঁচু জানলায় কোনো মানুষ কি হুক লাগানো দড়ি ছুঁড়ে সংলগ্ন করতে পারে? এটা হচ্ছে একেবারেই অসম্ভব ব্যাপার। আমিও আপনার মতোই হতভম্ব হয়ে গেছি সুন্দরবাবু। তবে কি জানেন, মনমোহন বাবু নিজেই একটি সুন্দর ইঙ্গিত দিয়েছেন, সরীসৃপ। জয়ন্ত, তুমি দেখছি এইবারে আবার পাগলামি শুরু করলে। এই জানালার কাছ পর্যন্ত এসে কোনো মানুষ একগাছা দড়ি বেঁধেছে, তার সঙ্গে সরীসৃপের কি সম্পর্ক থাকতে পারে? মানিকও বললে, আচ্ছা জয়, ওই সরীসৃপ কথাটা নিয়ে তুমি এত বেশি মাথা কেন ঘামাচ্ছ বলো দেখি? এর মধ্যে কি কোনো রহস্য টহস্য আছে নাকি? জয়ন্ত হাসতে হাসতে বললে, কিছু না, আমি বলছিলাম কথার কথা মাত্র। তবে সরীসৃপ শব্দটা আমার যে খুব ভালো লেগেছে এ কথা স্বীকার করতে আমি বাধ্য। মনমোহন বাবু মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয়, মোটেই নয়। সরীসৃপ শব্দ কি মশাই? সরীসৃপ জাতটাই হচ্ছে আমার চোখের বালি। তাদের দেখলেই আমার সারা গা কিলবিল কিলবিল করে ওঠে। সরীসৃপ নিয়ে আপনারা আর মাথা ঘামাবার চেষ্টা করবেন না মনমোহন বাবু। আপাতত আজকের ঘটনাটা তলিয়ে বুঝুন। আমার দৃঢ় বিশ্বাস চুয়াং তার দলবল নিয়ে আজ আপনার বাড়ির ভিতরে এসেছিল কোনো রকম অদ্ভুত উপায়। আর সে যে কিসের সন্ধানে এসেছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সে এসেছিল সেই বজ্র ভৈরবের মূর্তি আর শিলালিপিখানা চুরি করতে। 5 তলা আর 4 তলার ঘরের পর ঘরে ঢুকে সদল বলে সে খুঁজেছিল সেই শিলালিপি আর বজ্র ভৈরবকে। হয়তো সে আজ সমস্ত বাড়িখানাই খানা তল্লাশ করত, কিন্তু আমরা এখানে হাজির ছিলুম বলেই আজ তার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আমরা তো প্রতিদিন আপনার সঙ্গে থাকতে পারবো না। চুয়াং হচ্ছে সাক্ষাৎ শয়তান, সে সব করতে পারে। এখন আপনার কি করা উচিত জানেন? বলুন জয়ন্তবাবু, আমি তো আপনারই আশ্রয় নিয়েছি। যদি প্রাণে বাঁচতে চান তাহলে কিছুদিন আমার আতিথ্য স্বীকার করুন। বলেন কি মশাই? আপনার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথার অর্থ হচ্ছে এই যে আপনি কিছুদিন আমার বাড়িতে গিয়ে বাস করুন। আপনিও বিবাহ করেননি, আমারও বাড়িতে বাসন মাজা দাসী ছাড়া আর কোনো নারী নেই। সুতরাং আপনার কোনো অসুবিধা হবে না, বরং আমাদের কাছে আপনি সুরক্ষিতই হয়ে থাকবেন। মনমোহন বাবু কাঁচু মাচু মুখে বললেন, আমি 20 রকম ভাষা জানি বটে, কিন্তু এসব ব্যাপার বুঝবার মতন বিদ্যে আমার পেটে নেই। লেখাপড়া করি আর ওই পুরনো জিনিসপত্র ঘাঁটি। এর বাইরে পড়ে আছে সারা পৃথিবীর অনেক কিছুই, কিন্তু তার কোনো খবরই আমি রাখি না। আপনি যা আদেশ করবেন আমি তাই পালন করব। বলেন কি মশাই, ব্যাপার থেকে আমার যে নাড়ি করছে ছাড়ি ছাড়ি। মানিক সারাদিন জয়ন্তের সঙ্গে কাটিয়ে রাত্রে নিজের বাড়িতেই ফিরে যেত, কিন্তু জয়ন্ত হঠাৎ তাকে অনুরোধ করলে দিন কয়েক তার বাড়িতে এসে তার সঙ্গে রাত্রিবাস করবার জন্যে। মানিক বললে, কেন বলো দেখি? এ আবার তোমার কি অদ্ভুত খেয়াল রে বাবা? খেয়াল নয় মানিক, খেয়াল নয়। আমি চাই তুমি কয়েকটি রাত্রি আমার সঙ্গে সঙ্গেই থাকো। মনমোহন বাবু আমার সঙ্গেই থাকবেন বটে, কিন্তু তাকে আমি সঙ্গে রাখতে চাই বিশেষ কোনো কারণে। আমার 3 তলার ঘরে আমরা 3 জন একসঙ্গেই প্রতি রাত্রে শয়ন করব। গোয়েন্দাগিরির কাজে মনমোহন বাবু হচ্ছেন একটি হাইফেনের মতন। তার থাকা আর না থাকা দুই সমান। অমন ভাবে ভোলা প্রাণ খোলা লোক আমাদের উপকারের চেয়ে অপকারই করতে পারেন বেশি। কিন্তু তুমি আমার সঙ্গে থাকলে আমি খানিকটা ধাতস্থ হতে পারবো। তুমি কি কোনো বিপদের আশঙ্কা করছো? এখন কোনো কথা জিজ্ঞাসা করো না মানিক।
হয়তো আমার সমস্ত অনুমানই ভুল হতে পারে, পরে আমি তোমাকে সমস্ত কথাই খুলে বলব। আপাতত খালি এটুকুই শুনে রাখো যে কয়েক রাত্রি আমরা, অর্থাৎ আমার সঙ্গে তুমি আর মনমোহন বাবু, এক ঘরেই রাত্রি যাপন করব। তারপর কি হবে আর না হবে তা নিয়ে আমি এখনই ভবিষ্যৎবাণী করতে পারছি না। তোমার কোন কথাতেই বা আমি নারাজ হয়েছি বলো তো ভাই? বেশ, তুমি যা বলছো আমি তাই করব। সেদিন রাত্রে জয়ন্তের তেতলার ঘরে প্রস্তুত হলো 3টি বিছানা। খাওয়া দাওয়ার পর জয়ন্ত ও মানিকের সঙ্গে মনমোহনবাবু সেই ঘরে ঢুকলেন। বললেন, জয়ন্তবাবু, একটা কথা বলে রাখছি, কিন্তু লোকের মুখে শুনেছি আমার নাকি ভয়ঙ্কর নাক ডাকে। আমি এও শুনেছি আমার নাক ডাকা শুনলে আশপাশের লোকেরা নাকি ঘুমোতে পারে না। তাই আপনাদের সঙ্গে শুতে আমার বড়ই সংকোচ হচ্ছে। মানিক দুষ্টুমির হাসি হেসে উঠে মনমোহনবাবুর কণ্ঠস্বর অনুকরণ করে বললে, মোটেই নয়, মোটেই নয়। তুচ্ছ নাক ডাকা কি বলছেন মশাই? বাঘ ডাকলেও আমরা থোড়াই কেয়ার করি। আপনার নাক যত খুশি ডাকুক, তাতে আমাদের কি? মনমোহনবাবু তন্দ্রাতুর চোখে তার বিছানার উপর দেহভার স্থাপন করে বললেন, বেশ, তাহলে আর কিছু ভয় বা লজ্জার কারণ আমার নেই। হেই, আমি দুর্গা বলে শুয়ে পড়ল। মানিককে কাছে ডেকে জয়ন্ত তার কানে কানে বললে, ভাই, বালিশের তলায় একটা রিভলভার আর একটা টর্চ নিয়ে তুমি শুইও। আমিও তাই রেখেছি। আজ কি কাল কি পরশু যে কোনো রাতে এই ঘরে যে কোনো অঘটন ঘটতে পারে। মানিকও চুপি চুপি বললে, জয়, তোমার সঙ্গে যখন থাকি তখন আমিও নিতান্ত নির্বোধ নই। চুপ। তুমি যে বুঝতে পারবে তা আমি জানি। এই ঘরের রাস্তার দিকে 2টো জানলা আছে। আজ হোক, কাল হোক, পরশু হোক, ওই 2টো জানলার যে কোনো একটার ভেতর দিয়েই ভীষণ কোনো বিপদ আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে। তোমাকে বলে রাখলো কেবল এইটুকুই। শুয়ে পড়ো। সত্য, মনমোহনবাবু ভুল বলেননি। তার নাসিকা গর্জনের মধ্যে বিশেষত্ব আছে বটে। সেই নাসিকার ধ্বনি সঙ্গীত শাস্ত্রের সপ্তস্বরকেই অধিকার করে পৃথিবীর সবাইকে যেন জোর ধমক দিতে চায়। একে সে রাত্রে ছিল অত্যন্ত কোমল। ঘরের ভিতরে এতটুকুও বাতাসের অস্তিত্ব আবিষ্কার করা যাচ্ছিল না। তার উপরে মনমোহনবাবুর নাসিকার সেই ভয়াবহ উৎপাত। মানিক সেদিন ঘুমোবার আশা একেবারেই ছেড়ে দিল। বিছানায় শুয়ে সে খালি এপাশ আর ওপাশ করতে লাগলো। জয়ন্তের শয্যার দিক থেকে কোনো শব্দই পাওয়া গেল না। নিস্তব্ধ রাত্রি কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। খানিক দূর থেকে এপাড়ার রাজার এক বড় ঘড়ি ঢং 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 বেজে জানিয়ে দিলে রাত এখন 3টে। হঠাৎ মানিক শুনলে ঘরের একটা জানালার কাছে কিরকম যেন সন্দেহজনক শব্দ হচ্ছে। সে রাত্রির আকাশ ছিল নিশ্চন্দ্র, কিন্তু তবু জানালার দিকে তাকিয়ে মানিকের মনে হলো সেখানে যেন কোনো একটা জীবন্ত ছায়ার আবির্ভাব ঘটেছে। হঠাৎ জয়ন্ত নিজের বিছানার উপর থেকে চেঁচিয়ে বলে উঠল, মানিক, মানিক, রিভলভার নাও, জানালার উপরে টর্চের আলো ফেলো, যাকে দেখবে তাকেই গুলি করবে। সঙ্গে সঙ্গেই জয়ন্তের টর্চের শিখা গিয়ে পড়ল জানালার উপরে। মানিকও জ্বালালো টর্চ। জানালার উপরে দেখা গেল একটা বৃহৎ ময়াল সাপকে। সে একটা জানালার গড়াদের চারিদিকে বেষ্টন করেছিল। একসঙ্গে জয়ন্ত ও মানিক রিভলভার দুটো 3-4 বার গর্জনের পর গর্জন করলে এবং সঙ্গে সঙ্গে শরীরী দুঃস্বপ্নের মতন সেই ময়াল সাপটা তার সর্বাঙ্গ আন্দোলিত করে তীব্র আলোক রেখার ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। তারপরেই শোনা গেল নিচে রাস্তার উপরে তার গুরুভার দেহ পতনের শব্দ। হঠাৎ জয়ন্ত নিজের বিছানা ছেড়ে লাফিয়ে পড়ে ঘরের সেই জানালার দিকে ছুটে গেল এবং তার রিভলভার বাকি 3টে গুলি রাস্তার দিকে প্রেরণ করে বললে, মানিক, মানিক, ছোড়ো তোমার রিভলভার। অন্ধকার রাস্তায় কিছুই দেখতে পাচ্ছি না।
কিন্তু চেষ্টা করে দেখো, যদি হতভাগাদের একজনকেও গুলি করে জখম করা যায় তাহলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে আসবে। মানিকও জানালার ধারে গিয়ে রাস্তার দিকে প্রেরণ করলে তার রিভলভারের বাকি গুলিগুলো। রাস্তার উপর থেকে জেগে উঠল একটা বিশ্রী আর্তনাদ। জয়ন্ত আনন্দে বলে উঠল, লেগেছে লেগেছে, একজনের গায়ে গুলি লেগেছে। এসো আমরা আবার রিভলভারে গুলি ভরে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াই। যদি একটা শয়তানকেও ধরতে পারি, বাকি সব কটাকেই হাতকড়ি পড়াতে বেশি দেরি লাগবে না। তখন মনমোহনবাবু তার নাসিকা গর্জন থামিয়ে বিছানার উপরে বসে আছেন স্তম্ভিতের মতন। জয়ন্ত এবং মানিক যখন ঘরের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে, মনমোহনবাবু তখন অভাবিত তৎপরতার সঙ্গে শয্যা ত্যাগ করে নিচে নেমে পড়ে বললেন, বলেন কি মশাই? হ্যাঁ, চারিদিকে শুনছি বন্দুকের গোলমাল, আর আপনারা কিনা আমাকে এইখানে একলা ফেলে লম্বা দিতে চান? মোটেই নয়, মোটেই নয়, আমিও যাব আপনাদেরই সঙ্গে। জয়ন্ত ও মানিক রাস্তায় বেরিয়ে শুনলে একখানা মোটরের গর্জন। হঠাৎ জেগে উঠে বেগে দূরে চলে গেল। জয়ন্ত বললে, হয়তো চুয়াংই তার দলবল নিয়ে সরে পড়ল। আজ আর ওর পাত্তা পাওয়া অসম্ভব। এইবার টর্চ জেলে দেখা যেতে পারে রাস্তার এখানে এত ঝটাপটির শব্দ হচ্ছে কেন। জয়ন্ত ও মানিক দুজনই টর্চ জ্বালালে একসঙ্গে। ত্রস্ত চোখে দেখলে ঠিক তাদের বাড়ির নিচেই চারিদিকে রাস্তার ধুলো উড়িয়ে একটা ৮-১০ হাত লম্বা ময়াল জাতীয় সর্প চক্রাকারে পাক খেতে খেতে এবং মাটির উপরে ল্যাজ আছড়াতে আছড়াতে ভীষণভাবে ছটফট করছে। জয়ন্ত বললে, সাপটার মাথা গুড়িয়ে গিয়েছে, কিন্তু ওর দেহটা এখনো ছটফট করবে অনেক ঘন্টা ধরে। মনমোহনবাবু বিপুল বিস্ময়ে বললেন, বলেন কি মশাই? যে লোকটা জখম হয়েছিল সেও পালিয়েছে দেখছি, কিন্তু জয়ন্ত, আমার সন্দেহ হচ্ছে চুয়াইন সাপটাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছে। তোমার সন্দেহ মিথ্যে নয়, কেন তা বুঝতে পেরেছ? না। কেন? আর সাপটাকে লেলিয়ে দিয়ে চুয়াং চেয়েছিল আমাদের ঘাড় মটকাতে। কেন মশাই? ও সাপটা তবে আমরা যেখানে আছি সেখানে গিয়ে হাজির হয়েছিল কেন? মানিক, তুমি কি এখনো সাপটার লেজের দিকটা লক্ষ্য করোনি? মানিক সামনের দিকে ঝুঁকে সাপের লাঙ্গুলের দিকে ভালো করে তাকিয়ে বললে, তাই তো জয়ন্ত, তাই তো, সাপের লেজের দিকটা খানিকটা দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখছি যে। হ্যাঁ, এখন খানিকটা রয়েছে বটে, কিন্তু একটু আগে দড়ি গাছা ছিল অনেক লম্বা। চুয়াং পালাবার সময় বাকি দড়ি কেটে নিয়ে গিয়েছে, পাছে সাপের লেজের মারাত্মক আঘাত খেতে হয়, সেই ভয়ে সব দড়ি কাটতে পারেনি। কিন্তু যেটুকু সে রেখে গিয়েছে আমাদের পক্ষে সেটুকুই যথেষ্ট। পাছে সাপটা পালিয়ে যায় সেই ভয়ে বুঝি ওর লেজে দড়ি বেঁধে রেখেছিল? তাও নয়। তবে শুনুন, তবে বলি, আমি যখন শ্যামদেশে ছিলাম তখনই শুনেছিলাম যে চুয়াং নাকি জানোয়ারদের পোষ মানাতে ওস্তাদ। এক সময় তার নিজেরও একটি বৃহৎ সার্কাসের দল ছিল, আর এখনো চুয়াংয়ের আড্ডায় থাকে তার নিজের হাতে শিক্ষিত নানা রকম জানোয়ার। মনমোহনবাবু, সেদিন আপনাদের মতো আমিও কিছুই আন্দাজ করে উঠতে পারিনি যে আপনার ৬০ ফুট উঁচু জানালায় চোরে কেমন করে দড়ি বাঁধল। তারপর আপনি যখন কথা প্রসঙ্গে হঠাৎ সরীসৃপ শব্দটা উচ্চারণ করলেন, অমনি ধাঁ করে আমার মাথায় একটা সন্দেহ জেগে উঠল। সাপরা সরীসৃপ জাতির অন্তর্গত। সার্কাসে আমি কয়েকবার পোষ মানা শিক্ষিত সাপের আশ্চর্য খেলা দেখেছি। কেন জানি না হঠাৎ আমার মন বললে, আচ্ছা, সাপরা তো খাড়া দেয়ালের গা বেয়ে অনায়াসেই উপরে উঠতে পারে, চুয়াংও কোনো শিক্ষিত সাপের সাহায্য নেয়নি তো? এই প্রশ্নের উত্তর খোঁজবার জন্যই আমি মনমোহন বাবুকে এখানে এসে কিছুদিন বাস করতে বলেছি, কারণ আমি নিশ্চিত রূপেই জানতাম যে চুয়াং তাহলে মনে করবে মনমোহন বাবু তার ভয়ে বজ্র ভৈরব আর শিলালিপি নিয়ে আমারই আশ্রয় গ্রহণ করেছেন। একসঙ্গে নিজের কার্যোদ্ধার আর আমার মতো মহাশত্রুকে নিপাত করবার এমন সুযোগ সে যে কিছুতেই ত্যাগ করবে না, এটা অনুমান করাও খুব কঠিন নয়।
তাই আমি প্রস্তুত হয়েই ছিলাম তার দ্বারা আক্রান্ত হবার জন্য। কি মুশকিল, আমি যে এখনো আসল কথাটাই ধরতে পারছি না। চুয়াং আমার 5 তলার জানলায় দড়ি বেঁধেছিল কেমন করে? অত্যন্ত সহজ উপায়। নিজের হাতে শিক্ষিত সাপের লেজের দিকটা সে দড়ি দিয়ে বেঁধে দিত। খুব সম্ভবত লাগামের টান অনুসারে ঘোড়া যেমন কোচম্যানের উদ্দেশ্য বুঝতে পারে, লেজের দড়িতে চুয়াংয়ের হাতের টান বুঝে এই শিক্ষিত সাপটাও জানতে পারত এইবারে কোথায় গিয়ে তাকে কোন কর্তব্য পালন করতে হবে। দড়ি বাঁধা সাপটা নির্দিষ্ট জানালার কাছে গিয়ে এক জায়গায় গড়াদের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে অন্য এক ফাঁক দিয়ে আবার বাইরের দেওয়ালে বেয়ে নিচে নেমে চুয়াংয়ের কাছে ফিরে আসত। জানালায় সংলগ্ন হয়ে দড়ির 2 মুখ থাকতো চোরেদের হাতে। তখন সাপকে বন্ধনমুক্ত করে দড়ি ধরে উপরে উঠতে কারোরই কোনো কষ্ট হতো না। সমস্ত শুনে বিস্ময়ে গালে হাত দিয়ে মনমোহনবাবু দাঁড়িয়ে রইলেন হতভম্বের মতো। মানিক চমৎকৃত কণ্ঠে বলল, জয়ন্ত, তোমার এই চুয়াং কেবল বিপজ্জনক অপরাধী নয়, সে হচ্ছে অত্যন্ত কৌশলী ব্যক্তি। হ্যাঁ, এ কথা আমিও মানি। আজ পর্যন্ত পৃথিবীর আর কোনো অপরাধীকে এমন অদ্ভুত উপায় পরের বাড়িতে হানা দিতে শুনেছি বলে মনে হয় না। মানিক, যে লোকটা আমাদের গুলিতে জখম হয়েছিল তার খানিকটা রক্ত পথের উপরে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। ওই রক্তের পাশেই সাদা মতো কি একটা রয়েছে না? মানিক কয়েক পা এগিয়ে গিয়ে হেঁট হয়ে সেটা তুলে নিয়ে বললে, এ তো দেখছি একখানা কাগজ। দেখি। মানিক কাগজখানা জয়ন্তর হাতে দিলে। টর্চের আলোকে কাগজখানা দেখে সে বললে, চীনে পাড়ার একটা চীনে হোটেলের খাবারের বিল। এতে যে খাবারগুলোর নাম লেখা রয়েছে সবই হচ্ছে চীনে খাবার। তাহলে এই অনুমান করাই সঙ্গত খাবারগুলো যে খেয়েছে যাতে সেও চীনাম্যান। এখন বুঝে নাও আমাদের এই বাঙালি পাড়ার রাস্তায় চীনেম্যানের চীনে হোটেলের বিল পড়ে থাকা খুব স্বাভাবিক কিনা। খুব সম্ভবত যে লোকটা আহত হয়েছে এ বিলখানা ছিল তারই পকেটে। তোমার এ অনুমান অসঙ্গত নয়। তারপর এটাও আন্দাজ করা যেতে পারে আজ এখানে যাদের আবির্ভাব হয়েছিল এই চীনে হোটেল তারা হয়তো প্রায়ই যাতায়াত করে। সাধু, আমিও তোমার কথার তলায় ঢেঁড়া সই দিচ্ছি। এই বিল দেখেই বুঝতে পারছি হোটেলের পাওনা হয়েছিল 32 টাকা 2 আনা 2 পাই। একজন মাত্র লোকের পক্ষে এত টাকার খাবার উদরস্থ করা সম্ভবপর নয়। সুতরাং বিলের তারিখ দেখে আমরা ধরে নিতেই পারি কোনো বিশেষ হোটেলে আজ এক দল চীনেম্যান গিয়ে এই খাদ্যগুলো গলাৎকরণ করেছে। মানিক মানিক, আমাদের এর পরের কার্যক্ষেত্র হবে কোথায় সেটা তুমি বুঝতে পেরেছো তো? এসব প্রত্নতত্ত্বের কথা নয় মনমোহন বাবু, আপনি কিছু বোঝবার চেষ্টাও করবেন না। পেরেছি বই কি জয়ন্ত। মনমোহনবাবু হতাশাভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয়, মোটেই নয়, আমি কিচ্ছু বুঝতে পারি। জয়ন্ত হাসতে হাসতে বললে, এসব প্রত্নতত্ত্বের কথা নয় মনমোহন বাবু, আপনি কিছু বোঝবার চেষ্টাও করবেন না। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বজ্রভৈরবের মন্ত্র। গল্প অবলম্বনে সরীসৃপ। গল্পের সূত্রধর আমি সুপ্রিয়া, কথকের ভূমিকায় শ্রীকান্ত, জয়ন্তের ভূমিকায় নিমো, মানিকের ভূমিকায় ধ্রুবজ্যোতি, সুন্দরবাবুর ভূমিকায় পলাশ, মনমোহন বাবুর ভূমিকায় রাজ। সম্পূর্ণ গল্পের পর্ব পরিচালনা করেছে ধ্রুবজ্যোতি। সাউন্ড এডিটিং, মিক্সিং প্রলয়। আমরা খুব শীঘ্রই এই গল্পের 2য় পর্ব নিয়ে আসব। ততদিন পর্যন্ত এরকম আরো গল্প শুনতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে এখনই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আর হ্যাঁ, গল্পটি শুনে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত সবসময় আমাদের কাছে গ্রহণযোগ্য। তাহলে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।